ওয়েলকাম সবাইকে বেস্টকের আরেকটা নতুন এপিসোডে। আজকে আমরা কথা বলবো অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদির, হু ইজ অলসো নোন অ্যাজ ক্যাপ্টেন ম্যাক, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি অ্যান্ড দ্য ফাউন্ডার অফ মেক ল সার্ভিসেস লিমিটেড। কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? জি, ফার্স্টেই জানতে চাই আপনার কাছে যে কিভাবে মেরিন একাডেমি থেকে যাত্রাটা শুরু করলে, টার্নিং পয়েন্টটা কোথায় ছিল যেখানে আপনি মেরিটাইম ল বা ট্রেড ল এর সাথে অন্তর্ভুক্ত হলেন বা যুক্ত হলেন? আসলে মেরিন একাডেমিতে আমি যখন গেলাম, আমাদের প্রসপেক্টাস দেখে মনে হয়েছে আমরা এই সোসাইটির নাম্বার 1 প্রফেশন, এবং তখন বাংলাদেশের সবচেয়ে মেরিটোরিয়াস ছেলেরা মেরিন একাডেমিতে যেত। আমাদের সাথে বোর্ডে স্ট্যান্ড করা অনেক ছেলে ছিলেন। আমি যখন পাস আউট করলাম, আমি বুঝলাম যে দিস ইজ এ ভেরি কনফাইন্ড প্রফেশন। এখানে আসলে নিজের ব্যাপ্তি আর বিকাশের সুযোগ খুবই কম, কারণ আপনি জাহাজে থাকবেন সমাজ বিচ্ছিন্ন হয়ে। তো আমি মেরিনে পাস আউট করার পর থেকে চেষ্টা করতেছি এখান থেকে বেরোয়া যায় কীভাবে। কিন্তু যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার ছোটো ছোটো ভাই বোন, পরিবারের দায়িত্ব ছিল, সো ইট ওয়াজ ডিফিকাল্ট। আমাকে প্রায় 16 বছর জাহাজে চাকরি করতে হয়েছে। কিন্তু যখন আমি জাহাজে চাকরি করেছি, তখনও আমি জাহাজের ক্যাপ্টেন হিসাবে মেরিটাইম লয়ের বই পড়াশোনা করতাম। তারপর জাহাজ থেকে নামলাম 1999 সালে। মেরিন সার্ভেয়ার হিসেবে কিছুদিন কাজ করলাম। আমি দেখলাম যে আমার সব সার্ভে রিপোর্ট, যত ভালো সার্ভেই করি, কিন্তু কোর্টে গেলে সব ওভাবে ইউজ হয় না, যে জন্য কোনো ডিসপিউট রেজলিউশনে আমার রিপোর্টগুলো কাজে আসে না। এবং তখনই আমি ল কলেজে ভর্তি হলাম, ল ডিগ্রি করলাম, বার কাউন্সিলের মেম্বার হলাম চিটাগং বার থেকে। তারপরে হাইকোর্টে এনরোল হওয়ার জন্য চেষ্টা শুরু করলাম। দীর্ঘ 8 বছর আমি ভাইভাতে ফেল করেছি, এবং অবশেষে শেষ পর্যন্ত আই সাকসিডেড ইন গেটিং এনরোল ইন দ্য হাইকোর্ট। এবং আমি মনে করি আমি এখন হাইকোর্টে এনরোল হওয়াতে আমি যেটা চেয়েছি সবসময়, যে আই ক্যান কন্ট্রিবিউট টু রুল অফ ল অ্যান্ড জাস্টিস। কারণ ম্যারিটাইম লয়ের যেই ব্যাপারগুলো খুব টেকনিক্যাল ব্যাপার, এগুলি আসলে ল অপারেটস ইন আ কনটেক্সট, ইট ডাজন্ট অপারেট ইন আ ভ্যাকিউম। আইন তো একটা পরিপ্রেক্ষিতে হয়। তো আপনি যদি টোটাল ট্রেড অ্যান্ড কমার্স যদি না বুঝে, একটা নেভিগেশনাল রুলস যদি না জানে, তাহলে আসলে বিচার করা খুবই কষ্ট। আমাদের অ্যাডভার্সারিয়াল সিস্টেমে জাজ সাহেবরা শুনেন, দুই পক্ষের দুই উকিল আছে, দুইজনের মধ্যে আমাদের কাজ হলো জাজকে অ্যাসিস্ট করা আমাদের আর্গুমেন্ট দিয়ে। কিন্তু আমরা যদি ঠিকমতো আর্গুমেন্ট না করি, জাজ সাহেব কীভাবে জাজমেন্ট লিখবেন? তা আমি আসার পর আমি মনে করি যে কন্ট্রিবিউটটা আমি করতে পারছি, আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করি ব্যাপারগুলোকে জাজ সাহেবের কাছে খুব সুন্দর করে ক্লিয়ার করে উপস্থাপন করতে, যেন একটা সুন্দর জাজমেন্ট উনি দিতে পারেন। এবং আমি মনে করি আমরা অনেকাংশেই সফল হয়েছি। অ্যাকচুয়ালি কিছু কিছু কাজ আমি এনরোলমেন্টের আগেই করেছি। তার মধ্যে একটা ছিল বাংলাদেশের এই অয়েল ট্রেড, যে তেল নিয়ে আসে জাহাজগুলোতে একটা এন্ডেমিক শর্টেজ ক্লেম মামলা, জাহাজের মালিক আসতেই যেত না বাংলাদেশে। আমরা প্রায় 13 বছর সংগ্রাম করেছি এটার এগেনস্টে। আমরা হাইকোর্ট থেকে রায় পেয়েছি। হাইকোর্ট বললো যে জাহাজের অনবোর্ড সার্ভেতে শর্টেজ না থাকলে কোনো শর্টেজ ক্লেম হবে না। ওটা গেল আবার অ্যাপিলেট ডিভিশনে। অ্যাপিলেট ডিভিশন যখন হাইকোর্টের রায়টাকে কনফার্ম করলো, তারপর থেকে এই যে একটা ভুয়া মামলা, একটা পেপার শর্টেজ দিয়ে জাহাজকে আটকায় রাখা, জাহাজের এগেন্সে দাবি করা, যেটার কারণে জাহাজ তেল কার্গো নিয়ে আসতে যেত না, এটা শেষ হয়ে গেছে। এবং এখন এর কারণে ফ্রেট কমে গেছে, বেনিফিটটা পাচ্ছে বাংলাদেশের কনজিউমাররা। এবং আমি মনে করি আই ফিল ভেরি স্যাটিসফাইড যে আমি বাংলাদেশের মানুষের জন্য একটা কন্ট্রিবিউশন রেখেছি। বাট দিস ইজ অনলি দ্য বিগিনিং। আমি মনে করি আরও অনেক কিছু করার আছে, কারণ আমাদের মেরিটাইম সেক্টরে আমরা বলি আমরা মেরিটাইম নেশন, আর আমরা আসলে আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হলো আমাদের বন্দরগুলো। আমাদের যেই সমুদ্র, আমাদের সমুদ্রে যেই এরিয়াটা আমরা পেয়েছি, আর এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ দ্য সিতে আমরা মামলা করার পর এখন যেটা, এগুলোকে এক্সপ্লয়েট করতে হলে বাংলাদেশে একটা প্রপার মেরিটাইম গভর্নেন্স দরকার, প্রপার মেরিটাইম জুরিসডিকশন দরকার। আইনগুলো ঠিকমতো ড্রাফট করতে হবে, প্রয়োগ করতে হবে। এবং এই যে এখনও যে বাংলাদেশে জাহাজ আসলে আটকায় থাকে, তারপর যে করাপশনগুলি হয়, এগুলো দূর করার জন্য আমরা কাজ করছি। এবং এই অ্যাকচুয়ালি এই কারণ থেকে একটু আমার এই রিলিফ দেওয়ার
টেন্ডেন্সি থেকে আমি লয়ার হয়েছি, কারণ আমি যখন সার্ভেয়ার ছিলাম আমি রিলিফ দিতে পারতাম না, কারণ আমার সার্ভে রিপোর্ট আমি যত সুন্দর করে এক্সপ্লেন করি, কোর্টে যদি এগুলি ঠিকমতো না করা যায় তো জাহাজের মালিক কিন্তু রিলিফ পেত না। Absolutely. So it started with my desire to, you can say, to give relief to ship owners who call Bangladesh and get sort of oppressed. তাদের প্রতি যে অবিচার করা হয় এটা দূর করার চিন্তা থেকে, চেতনা থেকে আসলে আমার এই প্রফেশনে আসা। অ্যান্ড সেই জায়গাটা থেকেই হয়তো বা আপনার ম্যাক ল সার্ভিসেস লিমিটেডের যাত্রাটা শুরু হয়েছিল। হ্যাঁ, আমি সেখান থেকে এই ল ফার্মটা করাই হয়েছে। আমরা এই চেষ্টা করছি ম্যারিটাইম যে জুরিসডিকশনটাকে এনরিচ করার জন্য, আমাদের ম্যারিটাইম জুরিসপ্রুডেন্সটাকে এনরিচ করার জন্য। অ্যাবসলিউটলি। আমরা আরেকটা অর্গানাইজেশনে আমি জড়িত, এটাকে বলে বাংলাদেশ ম্যারিটাইম ল সোসাইটি। আমরা এটা একটা বেসিক্যালি লয়ারদের প্রতিষ্ঠান এবং মেরিন রিলেটেড যত প্রফেশনাল আছে আমরা সবাই এটার মেম্বার। আমরা চেষ্টা করছি যে আমাদের আইনগুলোকে হারমোনাইজ করতে ইন্টারন্যাশনাল ল এর সাথে, কারণ ম্যারিটাইম ল ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল। একটা জাহাজ সব দেশে যায়, ইজ সাবজেক্টেড টু ভেরিয়াস জুরিসডিকশনস, এবং লয়ের মধ্যে যদি ইউনিফর্মিটি না থাকে তাহলে ভেরি ডিফিকাল্ট টু অপারেট। সো ম্যারিটাইম ল সোসাইটি ইজ ওয়ার্কিং টু উইথ দ্য কমিটি ম্যারিটাইম ইন্টারন্যাশনাল। কমিটি ম্যারিটাইম ইন্টারন্যাশনাল একটু বলে রাখি, এটা হলো ম্যারিটাইম ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো 1897-এর এনজিও, যারা আপনার সবচেয়ে বড় বড় যত লেজিসলেশন আছে, ক্যারেজ অফ গুডস বাই সি, ম্যারিটাইম কনভেনশন, এগুলি তারা ড্রাফটিং করেছে, যেগুলি পরে জাতিসংঘে পাশ হয়েছে। আমরা ওদের সাথে ওদের বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ হিসাবে 57th আমরা ন্যাশনাল কাউন্সিল অফ কমিটি ম্যারিটাইম ইন্টারন্যাশনাল হিসেবে আমরা চেষ্টা করছি বাংলাদেশের আইনগুলোকে আন্তর্জাতিক যে বিশ্বের আইনের সাথে ইউনিফাই করা, একরকম করা, যাতে আমাদের দেশ ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড ম্যারিটাইম জুরিসডিকশন পায়। অ্যাবসলিউটলি। আর বাংলাদেশকে গ্লোবাল হাব হিসেবে আসলে যদি আমরা পরিণত করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের পলিসি বা ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপ আছে বা কি ধরনের ইমপ্রুভমেন্ট সেই সেক্টরে আমাদের প্রয়োজন? আমি সবসময় মনে করি যে রুল অফ ল ইজ ফান্ডামেন্টাল। যেটাই করতে চান, যদি রুল অফ ল না থাকে তাহলে কোনো ইনভেস্টমেন্ট হবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে ফরেন ইনভেস্টররা যে আসতে না আসার একটা বড় সমস্যা, ওর ইনভেস্টমেন্ট তো প্রোটেক্টেড না। আমাদের দেশে সে যদি একটা ডিসপিউটে পড়ে তাহলে ওটা রিজলভ হতে কতদিন লাগবে আপনি জানেন, ডিস্ট্রিক্ট কোর্টে একটা মামলা হলে 20 বছরও লাগে। তো সে যখন এই মামলা যারে জড়ে তার কোনো রাইট নাই। অল্টারনেট ডিসপিউট রেজলিউশনের যে ফোরামগুলো আছে ওগুলো ইফেক্টিভ না, কারণ দেখা যাচ্ছে আরবিট্রেশন একটা অ্যাওয়ার্ড হইলো, তারপর এক্সিকিউশন করতে 20 বছর লাগে। আরবিট্রেশন বিকামস মিনিংলেস। হ্যাঁ, এই কারণে আমরা যদি এই এনফোর্সমেন্টটা আমাদের এই রুল অফ ল এস্টাবলিশ করতে হবে, আমাদের জুডিশিয়ারিকে এফিশিয়েন্ট করতে হবে। এফিশিয়েন্ট করলে লাভ কি? শুধু ওরা ইনভেস্টমেন্ট করবে না, দ্য কান্ট্রি ক্যান আর্ন আ লট অফ ফরেন কারেন্সি। কারণ আমাদের এখানে যদি জুডিশিয়ারিতে সার্টেনিটি থাকে, উই ক্যান ট্রাই টু প্রমোট ইজ অ্যাজ ওয়ান অফ দ্য গ্লোবাল জুরিসডিকশন। ইংল্যান্ডে কেন যায় মানুষ? ইংল্যান্ডের সার্টেনিটি আছে। ইংল্যান্ডে গেলে মানুষ জানে আইন এটা, আমি এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে। তারা জানে কী ধরনের রায় পাওয়া যায়, একটা আশা করতে পারে। সিঙ্গাপুরেও সেম সার্টেনিটি আছে। এই কারণে এইসব জুরিসডিকশনে এইসব দেশ অনেক আয় করছে থ্রু, কারণ একটা মামলা যখন হয় উকিলের ফিস দেশে আসে, মামলার ফিস দেশে আসে, এগুলি ফরেন কারেন্সি আর্নিং না। তো আমরা যদি আমাদের জুরিসডিকশনটায় সার্টেনিটি আনতে পারি, আমাদের এখানে ম্যারিটাইম সেক্টরে যদি রুল অফ ল এস্টাবলিশড হয়, তাহলে ম্যারিটাইম ইনভেস্টমেন্ট করবে মানুষ, এমনিও ইনভেস্টমেন্ট করবে, কারণ সে জানে তার কোনো ডিসপিউট হলে সে একটা কুইক রিলিফ পাবে। সে জানে এখানে আইনের শাসন আছে, হি উইল নট বি অপ্রেসড। এবং তাহলেই একমাত্র আমরা এখানে ইনভেস্টমেন্ট হবে। আর ইনভেস্টমেন্ট যদি করে, যারা ইনভেস্টমেন্ট করবে তারাই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে নেবে। সবচেয়ে বড় ইম্পিডিমেন্ট বাংলাদেশে হলো আমাদের রুল অফ ল নেই, এটাই মেইন সমস্যা, এবং এটার জন্য আমরা কাজ করছি। যেমন ধরেন আমাদের এখানে যখন একটা জাহাজ অ্যারেস্ট হয়, আইন বলছে সে একটা সিকিউরিটি দিয়ে যাবে। এখন একটা 20 কোটি জাহাজের 20 কোটি টাকার ক্লেম যদি হয়, একটা 20 কোটি টাকার যদি একটা ব্যাংক গ্যারান্টি দেন, আমাদের দেশে মামলা 20 বছর চলে। 20 বছর পরে 20 কোটি টাকার ব্যাংক গ্যারান্টির ব্যাংক চার্জ হয়ে যায় 20 কোটি, মামলা কেন চালাবে? তাহলে এখানে অল্টারনেটিভ কি আমাদের দেখতে হবে? এমন কোনো কি অল্টারনেটিভ সিকিউরিটি আছে যেটা দিলে দুইটা পার্টি ইভেন প্লেইং ফিল্ড হবে? কারণ আমি একটা জাহাজ অ্যারেস্ট করলাম, ব্যাংক গ্যারান্টি দিল, ও তো অটোমেটিক তার তো ঘড়ি ঘুরছে, হি ইজ ইনকারিং কস্ট। আমি মামলা করে বসে আছি, বেটা যাবি কোথায়? আমি তো তোর ব্যাংক গ্যারান্টি নিয়েছি, তুই এখন আর যেতে পারবি না। তখন ও করে কি, তার হয়তো আমার দাবিটা হয়তো একেবারে অসার, মিথ্যা মামলা, ভুয়া মামলা, কোনো মেরিট নেই, তারপরও সে আমাকে টাকা দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি
অল্টারনেটিভ সিকিউরিটি একটা থাকতো যে এটা দিয়ে জাহাজ চলে যেতে পারে, তাহলে ইভেন প্লেয়িং ফিল্ড হতো। Absolutely. তারপর যদি আমার মামলা মেরিট থাকে আমি টাকা পাবো, মামলার মেরিট না থাকলে আমি হেরে যাব। জি এরকম একটা সারা ওয়ার্ল্ডে এখন পিএনআই ক্লাবগুলো দ্য লেটার অফ আন্ডারটেকিং ইজ অ্যাকসেপ্টেড। তাতে করে হচ্ছে কি, করাপশন হচ্ছে না। মানুষ অ্যারেস্ট করে, যখন মেরিট না থাকলে কেউ অ্যারেস্ট করবে না, কারণ কেউ তো মামলা করে টাকা নষ্ট করবে না। তো এবং সে জানে যে মামলা করে কাউকে সে মিথ্যাভাবে ফাঁসাইতে পারবে না, তখন শুধু ভুয়া মামলা হয়ে যাবে, আর বাংলাদেশে হবে না। আর পিএনআই ক্লাবের লেটার অফ আন্ডারটেকিংটা কস্টলি না, এটার কোনো কস্ট নাই, এটা একদিনের মধ্যে দিয়ে দেওয়া যায়। তখন বাংলাদেশের মেরিটাইম সেক্টরে অনেক করাপশন এমনি চলে যাবে। তো এই আমরা চেষ্টা করছি যে পিএনআই ক্লাবের যে গ্যারান্টি, যেটা বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করে, মেরিটাইম লেবার কনভেনশনে, বাংকার কনভেনশনে আমরা আমাদের সরকার পিএনআই ক্লাবের আন্ডারটেকিং অ্যাকসেপ্ট করছে, তো প্রাইভেট পার্টি কেন করবে না? আমরা খুব চেষ্টা করছি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। তাহলে আমরা মনে করি যখন রুল অফ ল এস্টাবলিশড হবে, তখন এখানে মেরিটাইম সেক্টরে মানুষ ইনভেস্ট করবে, করাপশন কমে যাবে। আপনার মতে এটা কত তাড়াতাড়ি আমরা এই ইমপ্লিমেন্টেশন? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। এটার জন্য দুইভাবে চেষ্টা করছি আমরা যদি কোর্টের মাধ্যমে চেষ্টা করবো, আমাদের জাজ সাহেবদেরকে যদি আমরা কনভিন্স করতে পারি কোনো মামলায় যে ইট শুড বি অ্যাকসেপ্টেড, এটা হতে পারে। আর আমরা চেষ্টা করছি সভা সেমিনারের মাধ্যমে যারা পলিসি মেকার তাদেরকে অ্যাপ্রাইজ করার জন্য, রাইট, যে হয়তো লেজিসলেচারে বা আমাদের সরকার যদি চায়, সরকার একটা আইন পাশ করে দিতে পারে যে বাংলাদেশে কোনো জাহাজ অ্যারেস্ট হলে পিএনআই ক্লাবের এই ক্লাবের আন্ডারটেকিং ক্যান বি অ্যাকসেপ্টেড অ্যাজ সিকিউরিটি। তাহলে ঝামেলাটা শেষ। আর বাংলাদেশে মিথ্যা মামলা, ভুয়া মামলা হবে না, সব লেজিটিমেট মামলা হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং আমাদের শিপিং ফ্লারিশ করবে, এটা আমার বিশ্বাস। সেটা আমরাও বিশ্বাস করি। টকিং ব্যাক about arbitration, you have always spoken about the importance of that, and কিন্তু বাংলাদেশে এটা কেন জনপ্রিয়তা পাচ্ছে না? কেন আমরা লিটিগেশনের একটা ভায়াবল অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করতে পারি না? আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আরবিট্রেশন করতে এনকারেজ করতে পারি না এই জন্য যে আপনি প্রচুর, আমার একটা এক্সপিরিয়েন্স বলে, আমি একটা কনস্ট্রাকশন ডিসপিউটে আরবিট্রেটরকে প্রায় 1-1.5 কোটি টাকা আরবিট্রেটরের ফিস দিয়ে আমি একটা অ্যাওয়ার্ড পেলাম। প্রথমত আরবিট্রেটররা ট্রেন না, অ্যাওয়ার্ড যেটা দিল এনফোর্সেবল না। রাইট, তারপরে দেখা গেল এই অ্যাওয়ার্ডের এগেনস্টে আবার কোর্টে একটা মামলা করে এটাকে সেট অ্যাসাইড করে দিল বা রিফিউজ টু এনফোর্স একটা অর্ডার নিল, তো ওইটার এগেনস্টে আবার 10 বছর আপনি মামলা চালান। তাহলে মামলাই করেন প্রথম থেকে, আপনি আরবিট্রেশনে যাবেন কেন? আমাদের আরবিট্রেশন অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট দরকার। আমাদের আরবিট্রেশন অ্যাক্টটাতে আমাদের আরবিট্রেশন অ্যাওয়ার্ড চ্যালেঞ্জ করার স্কোপটা আরও মিনিমাইজ করতে হবে, যেন অ্যাওয়ার্ড যদি আরবিট্রেশনে যদি অ্যাওয়ার্ড হয়, ইন্ডিয়াতে ওরা করেছে, দে হ্যাভ অ্যামেন্ডেড দেয়ার আরবিট্রেশন অ্যাক্ট, খুব লিমিটেড ছাড়া ইট ক্যানট বি চ্যালেঞ্জ। এবং চ্যালেঞ্জ করতে হলে আমাদের আইনেও আছে, এটা সিকিউরিটি জমা দিতে হবে। তখন হবে কি, মানুষ সহজে চ্যালেঞ্জ করবে না, সময় নষ্ট করবে না। আর এখন আরবিট্রেশন হ্যাজ বিকাম মিনিংলেস, কারণ আরবিট্রেশনের পরে একটা এক্সিকিউশন কেস চলে 10 বছর, কী লাভ আরবিট্রেশন করে? আমরা তো সবাইকে বলি যে ইভেন ফরেন আরবিট্রেশনও করে না, বাংলাদেশে আপনি এনফোর্স করতে পারবেন না। সেখানে এখনো কিছু গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। আমাদের এই আরবিট্রেশন নিয়ে আমাদের চিন্তা করতে হবে, আরবিট্রেশন কীভাবে এনফোর্সেবল হবে। আর মেরিটাইম ওয়ার্ল্ডে আপনার হয় কি, মেরিটাইম ওয়ার্ল্ডে আরবিট্রেশনগুলো হয় মোস্টলি সিঙ্গাপুরে, নিউ ইয়র্কে, লন্ডনে। কেন? ওই জুরিসডিকশনগুলিতে মানুষ মনে করে ওখানে কম্পিটেন্ট লয়ার্স আছে, আরবিট্রেটার্স আছে, কোর্টগুলো কনভার্সেন্ট আছে। সো মেরিটাইম আরবিট্রেশনগুলো ওই সব দেশে হয়, আমাদের দেশে হতে পারে, কিন্তু আমাদেরকে সবাই মিলে একটা উদ্যোগ নিতে হবে যে আমাদের লয়ারদেরকে ট্রেন করতে হবে, আরবিট্রেটরদেরকে ট্রেন করতে হবে, এবং আমাদের জুরিসডিকশনটা আরবিট্রেশন ফ্রেন্ডলি করতে হবে। এক্সিকিউশন ক্যানট টেক সো মাচ টাইম, বিকজ এভরিথিং বিকামস মিনিংলেস, এই জন্যই হয় না। অ্যাবসলিউটলি, আপনি ট্রেনিং এর ব্যাপারেও বেশ ভোকাল, অ্যান্ড আপনি এটার জন্য অ্যাক্টিভলি কাজ করছেন। ইউ হ্যাভ আ ল একাডেমি উইচ ইজ ক্রিয়েটিং ইন্টারন্যাশনাল ল অ্যান্ড আরবিট্রেশন শেখার যে জায়গাটা, সেটা তৈরি করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মানে এই উদ্যোগের মাধ্যমে আমরা ভবিষ্যতে কি ধরনের আমরা আশা করছি, আমরা আমাদের একটা অর্গানাইজেশন আছে, বাংলাদেশ সেন্টার ফর মেরিটাইম অ্যান্ড কমার্শিয়াল আরবিট্রেশন, আমরা ওটাকে আরও সচল করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে ম্যারিটাইম প্রফেশনালদেরকে আরবিট্রেশন ট্রেনিং দেওয়ার জন্য, কারণ তারা তো শুধু বাংলাদেশে আরবিট্রেশন করবে না, ইফ দে আর প্রফেশনাল দে উইল বি কল ফর আরবিট্রেশন এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। আপনার দেশের কত বড় লাভ হবে, ফরেন কারেন্সি আসবে, আমাদের প্রেস্টিজ বাড়বে। একই সাথে আমরা চাচ্ছি ম্যারিটাইম আরবিট্রেশনগুলো যদি মেরিটাইম আরবিট্রেশন চালু করতে হলে আমাদের যে শিপনার, লোকাল ইনল্যান্ড জাহাজের মালিক এবং তাদের যারা তাদের যদি লিখে দেয় আরবিট্রেশন বাংলাদেশ ল অ্যান্ড জুরিসডিকশন,
তাহলে কিন্তু মেরিটাইম আরবিট্রেশন হবে, এটা কন্ট্রাক্টে থাকতে হবে। এগুলো আস্তে আস্তে সবাইকে বোঝাতে, কিন্তু আরবিট্রেশন যদি এনফোর্স করা না যায়, কন্ট্রাক্টে দিয়ে কী হবে? আপনি একটা অ্যাওয়ার্ড পেলেন, তারপর আবার 10 বছর এক্সিকিউশন হয়, তার প্রথমে কোর্টে চলে যান। সেটাই। You being part of global organization, you're the president of many organizations such as SELB, CILT, Bangladesh Council, BMLS. So being a part of all these organizations, how does it help you to improve the reputation of our law enforcement? Actually, when you become part of the organization, you become an ambassador. Right. So how we work, people see. Actually, আমরা সবাই, আপনি, আমি, আমরা সবাই, we are all ambassadors of our country, those of us who go abroad. আমাদের কন্ডাক্ট, আমাদের প্রফেশনালিজম, এগুলোর মাধ্যমেই তো মানুষ জানে যে বাংলাদেশে প্রফেশনাল সার্ভিস আছে। জি। এবং আমি মনে করি আমাদের ক্লায়েন্টরা দে আর ভেরি স্যাটিসফাইড উইথ আস। আমরা চেষ্টা করি সবসময় একটা ট্রান্সপারেন্ট ভালো সার্ভিস দেওয়ার জন্য, ভ্যালু ফর মানি। এবং বিভিন্ন অর্গানাইজেশন যেগুলোতে আমি আছি, আমি চেষ্টা করি বাংলাদেশকে সুন্দর করে পোর্ট্রে করার জন্য। আমরা একটা অ্যাক্টিভ ডাইনামিক পার্টনার হওয়ার জন্য এইসব অর্গানাইজেশনে। এভাবে আমরা চেষ্টা করছি দেশটাকে, এবং বিশেষ করে আমরা চেষ্টা করছি ইয়াং ছেলেপেলেকে, আমাদের দে আর দ্য ফিউচার অফ আওয়ার কান্ট্রি। বুড়ো হাবরাদেরকে দিয়ে তো এগুলি শেষ, এই জেনারেশনই নষ্ট হয়ে গেছে। এখন আনফর্চুনেট বাট ট্রু, আমাদের এই নতুন জেনারেশন, জেন জি না কি বলে এদেরকে, হ্যাঁ, এদের দিকে আমরা আশা করে তাকিয়ে আছি। Indeed, you are very passionate about law and justice and enforcing all that. So on that note, আমি আসলে জানতে চাইবো যে being a captain and mariner and being a lawyer, which one is more preferable? Where do you find more joy? See, being a captain, you enjoy your life. But when you get married and have children, you don't enjoy so much, because children have school, they leave you. And being a lawyer, it's a very, আমি তো অনেক পেশা করেছি লাইফে, ক্যাপ্টেন ছিলাম, ব্রোকার ছিলাম, এই ছিলাম। পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা হলো আইন পেশা, সবচেয়ে চ্যালেঞ্জিং। Why would you say so? বিকজ এটা হলো সেই সমুদ্র যার গভীরতা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। জুরিসপ্রুডেন্স তো এভরিডে ইজ ইনক্রিজিং। একটা আদালতের রায় হচ্ছে, জুরিসপ্রুডেন্স ইজ ডেভেলপিং, নতুন আইন আসছে। তো এখানে কনভার্সন থাকা, এগুলিতে ডেপথ অফ নলেজ রাখা, একটা লয়ারকে অনেক ডেডিকেটেড হতে হয়। একটা লয়ারকে যদি সিরিয়াসলি তার প্রফেশন নেয়, তাহলে আসলে ভেরি ডিফিকাল্ট। কারণ আমাদের ক্লায়েন্টকে তো, একটা উকিলের কাছে মানুষ কি নিয়ে আসে? তার ইজ্জত, তার সম্মান, তার অধিকার নিয়ে আসে। এবং লয়ার যদি সিরিয়াস হয়, তাহলে তো হি উইল ট্রাই হিজ বেস্ট টু প্রোটেক্ট। তখন তাকে যেই পরিমাণ পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়, ইজ ভেরি চ্যালেঞ্জিং, খুবই কষ্টকর। এবং আমি এই প্রফেশনটাকে আই ফাইন্ড ইট ডিপলি স্যাটিসফাইং, কারণ ইট ইজ এ প্রফেশন ফর পিপল হু লাইক টু রিড। ছোটোবেলা থেকে পড়াশোনা আমার প্যাশন, সো আই লাইক ইট মাচ মোর দ্যান আই এনজয়েড বিইং অ্যাট সি। সো আই ডোন্ট রিগ্রেট, আই এম ভেরি হ্যাপি that I have chosen this profession. We are glad too that you chose this profession, and hopefully you will keep making contributions in this sector. And with that, খুব একটা candid, একটা সুন্দর episode-এর জন্য thank you again. Thank you very much for having me, and wish you all the best. Thank you. We hope that you would stay with us. দেখা হবে আরেকটা নতুন episode-এ. Thank you so much again.